সন্ধ্যা ৬টা থেকে আসলে এই মহাসড়কে জাগির এলাকাতে এই অবরোধ তৈরি হয়েছে। তবে যারা আন্দোলন করছেন তারা আসলে জানিয়েছেন যে তারা খুব বেশি সময় আসলে এখানে নেবেন না। তারা যে ব্লকআউট কর্মসূচি, যেটা সারা দেশে যে ব্লকআউট কর্মসূচি যেটা চলছে, সেটা এইখানে তারা পালন করছে। আমরা একজন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? 2024 সালের ঠিক যেই রকম 12 জুলাই, 18 জুলাই, 4 আগস্ট, 5 আগস্টে রাজপথে নেমে এসেছিলাম, আমরা আজকে আবার বলে দিতে চাই, যদি এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, নিষিদ্ধ সংগঠন আবার আমাদেরকে সাধারণ জনগণের উপরে হামলা করতে আসে, আমরা একইভাবে প্রতিহত করব। আমাদের এই ছাত্র সমাজ উপস্থিত জনগণের মাধ্যমে এসে উপস্থিত কর্মসূচি করে জানান দিয়ে দিচ্ছে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের ঠাঁই হবে না। আজকে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উপর যেই হামলা চালানো হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে বলবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আমরা সারা বাংলাদেশ অচল করে দিব। আবার সারা বাংলাদেশের ছাত্র জনতা আবার দেখিয়ে দিবে এই ছাত্র জনতা সবসময়ই সাধারণ ছাত্রদের পক্ষে আছে, সাধারণ ছাত্রদের ন্যায়ের পক্ষে আছে। কোন স্বৈরাচারের কথা শুনবে না। এই দেশ আমার দেশ। আমরা এখান থেকে 72 ঘন্টার আলটিমেটাম দিলাম। খোরশেদ, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানি না, আমি তারপরও জিজ্ঞেস করছি আপনাকে। ইতিমধ্যেই এনসিপির আহ্বায়ক কিন্তু ঘোষণা দিয়েছেন ব্লকেড সরিয়ে নেওয়ার কথা, বলেছেন রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে। কিন্তু এই মানিকগঞ্জে যারা আন্দোলন করছেন, সেখানে এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কাছে কি সেই নির্দেশনা পৌঁছেছে, নাকি এখনো পৌঁছায়নি বলেই তারা সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে আছে? কেননা আপনি বলছেন যে দীর্ঘ যানজট ইতিমধ্যেই লেগে গিয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক অনেক গুরুত্বপূর্ণ সড়ক। জি জি রবিন, সম্ভবত তাদের কাছে আসলে সেই নির্দেশনা হয়তোবা ইতিমধ্যে পৌঁছেছে, কারণ তারা কিন্তু বলছে যে এই কর্মসূচি খুব অল্প সময়ের মধ্যে তারা আসলে শেষ করবেন। যেহেতু আপনি বললেন যে কেন্দ্রীয় নেতারা সেই ব্লকের কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছেন, হয়তোবা এই কর্মসূচির যে প্রত্যাহারের যে তথ্য, সেই তথ্য হয়তো তাদের কাছে পৌঁছেছে। তারা আমাদের কাছে কিন্তু বলেছে যে কিছুক্ষণের মধ্যে তারা আসলে এই ঢাকা-আরিচা মহাসড়ক যে অবরোধ সৃষ্টি করে যে বিক্ষোভ সমাবেশ করছেন, সেটি আসলে শেষ করবেন। তবে আমরা দেখছি যে এখন যে সকল নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য দিচ্ছেন, তারা বলছে যে 72 ঘন্টার মধ্যে যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছেন। এরকমই কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু সেরকম দাবি জানানো হচ্ছে। জানছিলাম এবং দেখছিলাম সেখানে, অর্থাৎ মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বা ব্লকেড করে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। তারা কিছুক্ষণের মধ্যে সেটি সরিয়ে নেবেন বলে জানিয়েছেন। আমরা জানি দিনের শুরু থেকেই আসলে বলা চলে গোপালগঞ্জে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে এনসিপি নেতৃবৃন্দের উপর। দুপুর নাগাদ মূলত গোপালগঞ্জের যে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচি কিংবা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে দুপুরের পর অনুষ্ঠিত পথসভা শেষে মূলত সংঘর্ষের সূত্রপাত। যেই সংঘর্ষ বেশ দীর্ঘ সময় জুড়েই চলে এবং যেখানে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্মিলিত সংঘর্ষে জড়ানো বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা যেটি বলছে এনসিপি, সেটির কারণেই এনসিপির নেতৃবৃন্দ যারা পদযাত্রায় অংশ নিয়েছেন তারা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় পড়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপদে সরিয়ে নেন এবং আমরা সেই আর্মার্ড ভেহিকেলে করে, অর্থাৎ এপিসি করে, সেনাবাহিনী এপিসিতে করে এনসিপির শীর্ষ নেতৃত্ব আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সরে যেতে দেখেছি। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, কেননা সেই গোপালগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে কর্মসূচি পালন করছে এনসিপি নেতৃবৃন্দ। চট্টগ্রামের চিত্রটা একটু দেখতে চাই আরও একবার। আলামিন, একটু জানাবেন এখন সেই মিছিল নিয়ে তারা আসলে কোথায় যাচ্ছেন, যারা খানিক আগেও ব্লকেড কর্মসূচি পালন করছিলেন? এই যে ব্লকেড কর্মসূচি পালন করেছেন তারা এই মুহূর্তে আমরা দেখেছি যে জিসির মোড়, 2 নম্বর গেট থেকে জিসির মোড় পর্যন্ত তারা গিয়েছেন এবং সেখান থেকে এখন তারা আবার যে স্থানটি থেকে তারা গিয়েছিলেন সেই 2 নম্বর গেট মোড়, সেই 2 নম্বর গেট মোড়ের দিকে তারা তাদের মিছিল নিয়ে
পাচ্ছি এবং তারা যে স্লোগানগুলো দিচ্ছে। আমরা দেখছিলাম আমাদের সহকর্মী আলামিন শিকদার আসলে চট্টগ্রামের খোঁজ খবর জানাচ্ছিলেন। আমরা যেটি বলছিলাম যে মূলত এখন যেই কর্মসূচিগুলো পালিত হচ্ছে সেগুলো দিনের বেলায় ঘটা সেই গোপালগঞ্জে রণক্ষেত্র পরিণত হওয়া কিংবা যেই চেয়ার ভাঙচুর থেকে সমাবেশস্থলে মঞ্চ ভাঙচুরের ঘটনা থেকে কিংবা পুলিশের উপর হামলা, পুলিশের গাড়িতে আগুন, পরবর্তীতে ইউএনওর গাড়িতে হামলা, সেসবের পরিপ্রেক্ষিতে যে বিশাল রণক্ষেত্রে পরিণত হয়ে যাওয়া গোপালগঞ্জ, এনসিপির সমাবেশকে ঘিরে যে পদযাত্রাকে ঘিরে যে নেতৃবৃন্দ গিয়েছিলেন গোপালগঞ্জে তাদের উপর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যে কর্মসূচিগুলো পালিত হচ্ছিল সেই কর্মসূচিগুলো আমরা আসলে দেখছিলাম, জানছিলাম দেশের নানা প্রান্ত থেকে। আমরা একটু যেতে চাই মাদারীপুরে, আমাদের শরীয়তপুরের সহকর্মী এস এম শাকিল সেখান থেকে যুক্ত হচ্ছেন। এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে সেই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যখন বিচ্ছিন্ন ঘটনা হচ্ছিল, যখন সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়, তারা মূলত সেই পথ ধরেই গিয়েছেন নিরাপদে। আমরা একটু আমাদের সহকর্মী এস এম শাকিলের কাছ থেকে জানতে চাইব সেখানে এনসিপির কর্মসূচি সম্পর্কে পরবর্তী কোনো নির্দেশনা আছে কিনা। তিনি যুক্ত হচ্ছেন মাদারীপুর থেকে। শাকিল, রবিন, এইখানে আজকে যেই মুক্ত মঞ্চে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রাম কিন্তু একটু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে যারা বৈষম্য বিরোধীর যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি যে এইখানে আজকের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল আপনাদের, যে সেই প্রোগ্রামটা কেন পেছানো হলো এবং পরবর্তীতে আপনাদের কবে প্রোগ্রামটা হতে পারে? আচ্ছা, আপনারা দেখেছেন যে এনসিপির কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত 16 জুলাই পথসভা ছিল। গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর একই দিনে ছিল। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ যাওয়ার সাথে সাথেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা তাদের চিরাচরিত রূপটাই দেখিয়েছে। তারা দেখিয়েছে যে তাদের যে বর্বরতার, নিষ্ঠুরতার, অতীতের যে চিরাচরিত স্বভাবটা তারা আজকে পুনর্ব্যক্ত করেছে। আমরা মনে করি যে তারা আমাদের এনসিপির নেতৃবৃন্দদের উপর হামলা করেনি, তারা হামলা করেছে আমাদের জুলাইয়ের উপর, তারা হামলা করেছে আমাদের গণ অভ্যুত্থানের উপর। আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে অতি দ্রুত বলবো যে আপনারা দ্রুত এর আইন শৃঙ্খলার ব্যবস্থা নিন এবং দোষীদের শাস্তির আওতায় আনুন। আমরা আপনাদের এই প্রোগ্রামটা কি পরবর্তীতে হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আমাদের আজকের যে ঘটনাটা ঘটলো এর পরবর্তীতে আমরা এখন নিশ্চিত হইনি যে আমাদের প্রোগ্রামটি হবে কিনা। আমরা আশাবাদী যে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসার কথা ছিল আজকের মাদারীপুরের বিপ্লবী ছাত্র জনতা যারা তাদের আসার অপেক্ষায় মুখিয়ে ছিল, তারা আসলে আজকের এই হামলাটা বা ইয়াটা আমরা প্রত্যাশা করি নাই। ভবিষ্যতে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাদারীপুরে আবার আসবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। শুনছিলাম আমরা এখানকার যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক রয়েছে তার কথাই আমরা শুনছিলাম। তারা কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন যে এখানে আজকের মতো যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটি কিন্তু এখন হবে না। পরবর্তীতে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দের যদি কোনো নির্দেশনা থাকে তারপরেই হয়তো এখানে তারা এই প্রোগ্রামটি করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। তবে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি যে কেন আজকের যে প্রোগ্রামটা কেন হলো না। আজকে তারা কিন্তু বারবারই সেই একই কথা বলছেন যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু তাদের এই আজকের যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে বন্ধ করা হয়েছে। পরবর্তীতে হয়তো শরীয়তপুর এবং মাদারীপুরে যে প্রোগ্রামটি বন্ধ হলো সেই প্রোগ্রামটি হয়তো ওনাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের নির্দেশ অনুযায়ী হয়তো পরবর্তীতে আবার হয়তো অনুষ্ঠিত হতে পারে, এমনটা কিন্তু তারা এখানে জানিয়েছিলেন। তবে এখানকার যারা ছাত্ররা রয়েছেন, বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখন আমরা দেখতেই পাচ্ছি। শাকিল, একটু জানতে চাই স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা কিংবা আপনি অবগত কিনা আসলে এনসিপি নেতৃবৃন্দ যারা গোপালগঞ্জ গিয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন, তারা এখন ঠিক কোথায় আছে সেসব সম্পর্কে কোনো তথ্য স্থানীয় নেতৃবৃন্দের কাছে আছে কিনা, তাদের বরাত দিয়ে আপনি কিছু জানাতে পারেন কিনা? না, এখন পর্যন্ত এরকম কোনো কথা তারা বলতে পারেনি যে